সাউন্ড গ্রেনেড, প্রচুর টিয়ার শেল, প্রচুর ধোঁয়া। সে ধোঁয়ার ভেতর থেকেই অনেকগুলো গুলির বৃষ্টি হয়েছে। গুলির বর্ষণ যেটাকে বলা হয়, গুলির বৃষ্টি। 2 তারিখ থেকে সেটা রূপ ধারণ করে যুদ্ধে। আমার মাথায় প্রায় 20টার মতো প্লেট আছে, আর এই বুক আর পিঠ মিলিয়ে 180-90টা, 230-40টা হবে শুধুমাত্র এই বুক থেকে রান এতটুকু জায়গায়। মনে হচ্ছিল মারা যাচ্ছিলাম, কিন্তু মনের ভিতরে একটা মুক্ত বাসনা ছিল। আমার চোখ না থাকলে আমি কি করব? আমি কি দেখবো? আমি চলবো কিভাবে? আমার পরিবার আছে, আমার লোকজন আছে, আমার বাবা আছে, আমি তাদেরকে কিভাবে দেখে রাখবো? 2 তারিখের পরে যেটা শুরু হলো, সেটা আসলে কখনোই আমার উপলব্ধি ছিল না, বা আমি কল্পনাও করতে পারিনি যে একটি স্বাধীন দেশে, একটি সার্বভৌমত্ব রাষ্ট্রে এরকম কিছু হইতে পারে, যে আমাদেরকে সাথে এমনভাবে ব্যবহার করা হচ্ছিল। আমরা এই দেশের কেউ না, আমরা মনে হয় অন্য কোনো জাতি, আমরা অন্য কোনো ভাষী। এবার হেলিকপ্টার থেকে গুলি হচ্ছে, সাউন্ড গ্রেনেড, টিনের শেল মারছে, কিন্তু 2 তারিখ থেকে সেটা রূপ ধারণ করে যুদ্ধে। 4 তারিখে আমরা পূর্বের ন্যায় সকালে জড়ো হয়েছি। প্রথমে যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগ, এরা আমাদেরকে ধাওয়া করলো, আমরা দৌড়ে চলে গেলাম। তারপরে আমরা আবার আইডিয়াল হোপ হয়ে সংগঠিত হয়ে যখন সামনের দিকে আগায় আসি, আগায় আসার পরে দেখি যে একদম রণক্ষেত্র সৃষ্টি হয়ে গেছে। শত শত সাউন্ড গ্রেনেড, গুলি, টিয়ার শেল, মানে সামনে মুভ করার মতো কোনো অবস্থাই নেই। তারপরও ওই মুক্তিগামী মনোভাব থেকে ছাত্রদের নিয়ে আমি নিজে সম্মুখ যোদ্ধা হয়েছিলাম। বিশেষ করে রোকেয়া কাজীপাড়া রোডটাতে যখন একদম বেলা 3টা, 3:30 বাজে, ঠিক তখন একদম পুরোপুরি যুদ্ধের রূপ ধারণ করছে। তো তখন আর দেখলাম পিছনে ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই। ধীরে ধীরে আমরা 11-12 রোডটা দখল নেই। ততক্ষণে মোটামুটি 6-7 হাজার লোক হয়ে গেছে, তখন বেলা 3টা। কিন্তু আমরা চেষ্টা করতেছিলাম, আমরা বিজয় সরণী রোডটা, যেটা আর কি কাজীপাড়া সেবাপাড়া হয়ে আসছে বীরপুর 10 গোল চত্বরে, আমরা চাচ্ছিলাম ওইখানে আমরা প্রতিরোধ গড়ে তুলব। ঠিক আছে, ওই রোডটা আমাদের দখলে ছিল না। তো আমরা শুরু থেকেই আপনার ওই পাম্পের পিছনের রোডটা দিয়া বিজয় সরণী রোড হয়ে যখন সামনের দিকে আগাইতেছিলাম, মুহুর্মুহু সাউন্ড গ্রেনেড, প্রচুর টিয়ার শেল, প্রচুর ধোঁয়া। সে ধোঁয়ার ভেতর থেকেই অনেকগুলো গুলি। আমার মনে হয়েছে প্রতি 10 স্কোয়ার ফিটে 5টা-7টা গুলির কাভারেজ ছিল। সেক্ষেত্রে আমরা তো প্রায় যদি ধরি এই রোড থেকে ওই রোড পর্যন্ত ঘুরে প্রায় 400-500 স্কোয়ার ফিট। সেক্ষেত্রে গুলির বৃষ্টি হয়েছে, গুলির বর্ষণ যেটাকে বলা হয়, গুলির বৃষ্টি। তো তারপরও এমন একটা পর্যায়ে আসছিল যে আর কি ওরা পিছু হটতেছিল, আর কি মুক্তিগামী জনতার ঢল নেমে এসেছিল। ঠিক আছে, তখনই যখন আমরা ওদেরকে চূড়ান্ত পরাস্ত করার জন্য সামনে এগিয়ে যাচ্ছিলাম, ঠিক 3টা 20 কি 25 হবে, ওই সময় আর কি গুলিটা আমার লাগে। মনে হচ্ছিল মারা যাচ্ছিলাম, কিন্তু মনের ভিতরে একটা মুক্ত বাসনা ছিল, একটা স্বাধীনতার আভাস ছিল ভিতরে, যার কারণে প্রায় ব্যাকফুটে বলতে হয় প্রায় 20-22 পা আমি পিছিয়ে যাই। আমার গুলির তীব্রতা, ব্যথা তখন আরো বাড়তেছিল। পিছনে আসার পরে ছাত্ররা প্রথম আলহালে ঢুকায়, সাধারণ চিকিৎসা একটু অবসর টিপ দিয়ে মশাই টুসে আলহাল থেকে বের করে দেয়, ওদের ভালো চিকিৎসা নাই। তো সাথে সাথে আমরা সরদি হসপিটালে যাই। তো সরদি হসপিটালের চিকিৎসকরা আমাদেরকে কেমন অ্যালাউ করতেছে না। ওরা কিছু পুলিশ, কিছু আনসার সদস্য, কারো ইটা লাগছে, কেউ একটা বাড়ি খাইছে, সেগুলো নিয়ে ব্যস্ত। অথচ আমরা গুলিবিদ্ধ অবস্থায় মরে যাচ্ছি, সেদিকে আর কি তাদের কোনো নজর নাই। তো তখন মানে মনে হচ্ছিল যে আমি পৃথিবী থেকে আরো বেশি দূরে চলে যাচ্ছি। কেন আমি চিকিৎসা কেন্দ্রে এসে, এত বড় একটা হসপিটালে এসেও চিকিৎসা পাচ্ছি না। সাথে তাদের একটা দুর্ব্যবহারও ছিল, মানে কাঁদতেও পারতেছিলাম না, আর কিছু বলতেও পারতেছিলাম না যে আমি এই দেশের একজন নাগরিক, আমি কেন স্বাস্থ্যসেবা পাবো না, কেন আমি অসুবিধা পাবো না। তো কোনোভাবে তারা আমাকে একটা স্যালাইন দিয়া ওইখান থেকে বের করে দিল। তো বের করে দেওয়ার সাথে সাথে ওইখান থেকে ইগনেসিনা হসপিটালে গেলাম, সেখানেও তারা 2-1 ঘন্টা রেখে তারা বের করে দিল। তো এক পর্যায়ে আর কি আমার লোকজন যখন তাদেরকে বলতেছিল যে আমরা কি চিকিৎসাটা পাবো না, এই দেশে কি চিকিৎসা নাই, তখন ওরা বলছিল যে দেখেন আমাদের কিছু করার নেই। তো তাদের এই করার নাই কথাটার ভিতরেই একটা আশ পাওয়া যাচ্ছিল যে যারা আহত বা নিহত হচ্ছে তারা হয়তো চিকিৎসা পাচ্ছে না। 5 তারিখে আবার সেই ইসলামী ব্যাংক হসপিটালে গেলাম, কুর্মিটোলা হসপিটালে গেলাম।
আরও একটা কোনো হসপিটালে ঢুকাইলো, আমাকে চিকিৎসা দেওয়া হচ্ছে না। ততক্ষণ আমার অবস্থা খুবই খারাপ, পেট ফুলে উঠছে, তীব্র ব্যথা, হাতের যন্ত্রণায় একরকম পাগল প্রায়। ওদিকে চোখে, বাম চোখে তেমন ভালো দেখতে পাচ্ছিলাম না। হাসিনা যখন পতন হয়ে গেছে, স্বৈরাচার মুক্ত দেশ বাংলা, তখনও আমি সরদ দিতে গিয়ে ট্রিটমেন্ট পাইনি। তারপর 6 তারিখে বিকাল নাগাদ আমাদের যুব দলের ভাই ব্রাদার, আমার ছাত্র দলের ভাই ব্রাদার সহ আমার আত্মীয় স্বজন, আমার অনেক লোকজন, আমরা গিয়ে যখন ঢাকা মেডিকেলে ঢুকি তখনও তাদের সেবা দেওয়ার ইচ্ছা নাই এমন একটা মনোভাব। তারপরও হ্যাঁ, 6 তারিখে অনেক চিলাচিলির পরে প্রচুর গ্যাদারিং ছিল, এটা মানি, কিন্তু তারপর আর কি ভর্তি নিল, এক্সরে টেক্সরে, তারপর আরো কি কি করলো, টেস্ট মেস্ট করার পরে দেখলো যে আমার নাড়ি ভুরুতে পেস লেগে গেছে, ভিতরে নাড়ি ভুঁড়িগুলো পেস লেগে, যার কারণে তীব্র ব্যথা হচ্ছে। তো সেই 6 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত, 9 তারিখ বিকাল পর্যন্ত এর ভিতরে আমাকে এক ফোঁটা পানিও খেতে দেওয়া হয়নি, শুধু নাড়ি ভুঁড়ি প্যাচ খোলার জন্য স্যালাইন ইউজ করা হয়েছিল। তো এই যে জীবনে 3.5 দিন 4 দিন এক ফোঁটা পানিও মুখ দিয়ে দেয় নাই, আমি অনেক রিকোয়েস্ট করছি যে এক ফোঁটা পানি দেন, কিন্তু এটা আমার চিকিৎসার বহির্ভূত ছিল বিধায় হয়তো তারা দেয় নাই। কিন্তু আমি আসলে বুঝতে পারছি যে তখন কষ্টটা কি, কেমন লাগে। যেমন আমার গুলিগুলো হচ্ছে এই বাম পাশের পাঁজর সহ, বুক সহ, এই ফেসটা সহ, ঠিক আছে, বাম পাশটা আর কি, হয়তো আমার গুলিটা এই মুখে খেয়েছিলাম। তো বাম পাশে হওয়ার কারণে আমি এই পাশে শুইতে পারতাম না, ডান পাশে শুইতাম। তো ডান পাশে সেই হসপিটালের বেড থেকে আপনার, তখন হসপিটাল খুব খারাপ অবস্থা, সিটগুলো তো এমনিতেই সংকুচিত ছোট, এক এক সিটে 2জন রোগীও দিয়ে দেওয়া হয়। তো আমি প্রথম সপ্তাহ থাকার পর দ্বিতীয় সপ্তাহে যখন আমার বেডে আরেকজন রোগী দিয়ে দিছে, তখন আমি এমনিতেই তো আমি বাম পাজরে গুলি হওয়ার কারণে ডান দিকে শুয়েছিলাম। তো ডান দিকে শুয়ে থাকতে থাকতে 1 সপ্তাহ 10 দিন এখন আমি আর ডান দিকেও শুইতে পারতেছি না, এখন আমি সোজাও শুইতে পারতেছি না, কারণ এই পিঠটায় দেখছেন আপনি সম্পূর্ণ জায়গাটা ব্ল্যাশ, এদিকে প্লাস এদিকে ব্যথা হয়ে গেছে আমার পাজর টাজর। এখন আমি কোন দিকে যাব? উঁচু নিচু হয়ে শোয়াও সম্ভব না, আমার নাকে পাইপ, আমার 2 হাতে ক্যানোলা, আমার প্রস্রাবের রাস্তায় পাইপ, আমার শরীর থেকে 4টা স্লাগ। এখন আমি উপত হতে পারতেছি না, ডান দিকে শুতে শুতে আমার ডান পাজর ব্যথা হয়ে গেছে। তারপর আমার পরিবারের লোকজন, আমার স্ত্রী, আমার বাবা, আমার খালু, আমার বন্ধু ছিল, আমার ছোট ভাইরা ছিল, ওরা আর কি বলতাম যে আমাকে হুইল চেয়ারের মতো ধরে রাখ, ওরা পর্যায়ক্রমে ধরে রাখতো। কিন্তু আমি তো শুইতে পারতেছিলাম না, দাঁড়াইতে পারতেছিলাম না, বসা তো সম্ভবই না আরেকজনের সাহায্য ছাড়া। আর এই এত অল্প জায়গায় 150-200 গুলি হওয়ার কারণে আমি মনে করেন কোনো পোজ বা কোনো পজিশনই নিতে পারতেছিলাম না। এই যে কষ্ট, এই যে ত্যক্ততা, এর মানে কোনো, মানে আমি আসলে ভাষায় প্রকাশই করতে পারতেছি না আপনাকে। আর তার পরবর্তী মানে 2 মাস 4 মাস না 5 মাসেও আমি একটা স্বাভাবিক শরীর নিয়ে বা সোজা হয়ে শুতে পারি নাই ভাই। এই বুকে, পিঠে এবং আমার মাথায় প্রায় 20টার মতো প্লেট আছে, এক্সরে দেখলে বুঝতে পারবেন। আর এই বুক আর পিঠ মিলিয়েই প্রায় 180-90টা, আর রানের এদিকে আছে আপনার আরো 20-30টা, মোটামুটি 230-40টা হবে শুধুমাত্র এই বুক থেকে রান এতটুক জায়গায় আর কি, আমার মাথা থেকে। এখনো আমার এই যে ঠোঁটে বা এই যে কানে, এই যে হাতে, ঠিক আছে, এই যে মাথার এদিকে একই জায়গায় আটকানো হচ্ছে 2-3টা, প্লাস আমার বাম হাতটা এখন ঠিক হয় না, দেখেন এখন ওই যে রক্ত জমাট কালো আছে, আমি বাম হাতটাতে আগের মতো শক্তিও পাই না। আর এটা সম্ভব না, আমার শুধু এইখানেই আপনার 12-14টা গুলি শুধু হাতের এই জায়গা। 2 চোখে যা অবস্থা হয়েছিল, মানে আমি ভয় পেয়ে গেছিলাম যে চোখ যদি না থাকে তাহলে বাঁচবো কিভাবে, আমাকে দেখবে কে, আমার চোখ না থাকলে আমি কি করব, আমি কি দেখবো, আমি চলবো কিভাবে, আমার পরিবার আছে, আমার লোকজন আছে, আমার বাবা আছে, আমি তাদেরকে কিভাবে দেখে রাখবো। তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম আল্লাহর অশেষ মেহেরবানিতে, এবং ট্রিটমেন্টটাও খুব জরুরি হয়েছিল। আমাদের ছাত্র দলের, যুব দলের ভাই ব্রাদাররা বারবার গিয়ে খোঁজখবর নিচ্ছে, বারবার তদবির করছে। তো এই অবস্থায় চোখটা, আমি চোখের আলোটা ফিরে পাইছি, তারপরে এই বাম চোখটাতে একটু মাঝে মাঝে কেমন যেন করে। তো যাই হোক, আমরা বেঁচে আছি বা আমাদের ত্যাগের মাধ্যমে যদি এই লাল স্বাধীনতা অর্জন হয়, সেক্ষেত্রে মানে আমার আর কিছু বলার নেই, আমি আমার পূর্ণতা পাইছি।